জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। দর্শক, ঘড়ির কাঁটা বলছে আর কিছুক্ষণ পরে 2024 শেষ হয়ে 2025-এ পদার্পণ করবে। সেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সেই সঙ্গে টিএসসি এলাকা থেকে সহকর্মী রকিবুল রাহাত জানাবেন রাজধানীতে 31st নাইট উদযাপনে কি কি ধরনের কার্যক্রম চলছে। রাহাত, টিএসসি এলাকাতে বর্ষবরণকে কেন্দ্র করে আসলে কি কি ধরনের কার্যক্রম এবং উদযাপন হাতে নিয়েছে রাজধানীবাসী? মাজার, আমরা দেখছি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই টিএসসি চত্বরে এসে অনেকেই জড়ো হয়েছেন এবং তারা নানানভাবে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, তারা অনেকে আড্ডায় মেতেছেন, অনেকে গান বাজনা করছেন এবং কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যখনই ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজবে তারপরেই নিশ্চয়ই তাদের অন্যান্য যে আয়োজনগুলো রয়েছে সেই অন্যান্য আয়োজনগুলো নিশ্চয়ই শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে এই টিএসসির চত্বর ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছে, বহিরাগত অনেকেও কিন্তু এখানে এসেছেন। যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বহিরাগত যারা রয়েছেন, বহিরাগতরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে, কিন্তু আমরা দেখছি যে বহিরাগতরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই টিএসসির চত্বরে রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখছি যে অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই 2024-কে বিদায় দিয়ে 2025-কে বরণ করে নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকে তাদের মুঠোফোনে বন্দি করে রাখছেন এই মুহূর্তটি। আবার আমরা দেখছি যে অনেকে তারা বসে গল্প করছেন এবং অন্যান্য যে উদযাপনগুলো রয়েছে তাও কিন্তু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীদের একটি দল আমরা দেখছি যে এই রাজু ভাস্কর্যের পাদদেশে বসে কিন্তু ইতিমধ্যে গানও তারা শুরু করেছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু পুরান ঢাকা এলাকা। সেখানে পুরান ঢাকা এলাকা থেকে আমি কিছুক্ষণ পরপরই কিন্তু শুনছি আতশবাজির শব্দ হচ্ছে এবং আকাশ কিন্তু নানান বর্ণিল রঙে আকাশ আলোকিত হচ্ছে। অর্থাৎ 12টা বাজার আগে থেকেই আমরা কিন্তু দেখছিলাম যে 11টা থেকেই এই পুরান ঢাকার দিকের যে এলাকাগুলো রয়েছে, পুরান ঢাকার এলাকাগুলো থেকে ফানুস উঠছিল এবং আতশবাজি উঠছিল। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে নতুন বর্ষবরণকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আতশবাজি ফোটানো না হয় বা ফানুস যেন ওড়ানো না হয়। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই নতুন বছরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য পুলিশের পক্ষ থেকে 9টি নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগরীতে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখেছি রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাটি সন্ধ্যা 7টা থেকে বন্ধ রয়েছে এবং এটি সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া হাতিরঝিল এলাকায়ও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা 6টার পর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গুলশান বনানীর অভিজাত এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে সেখানের যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেখানে স্বল্প পরিসরে 31st নাইটের আয়োজন করা হয়েছে। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা মানুষজন আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা মূলত কাউন্টডাউনের ব্যবস্থা করেছে। অর্থাৎ যখন 11:50 থেকে ঠিক 12টা বাজার মুহূর্ত পর্যন্ত যে কাউন্টডাউন রয়েছে সেই কাউন্টডাউন দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে সেই কাউন্টডাউনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমি যদি একটু বলি, সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে এই রাজধানীতে মানুষের চলাচল কিছুটা সীমিত হয়ে যায়। তবে পুলিশের চেকপোস্ট আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টগুলোতে রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই জন্য সাদা পোশাকের পুলিশও কিন্তু রাজধানীতে রয়েছে। টিএসসিতে আমরা এই মুহূর্তে দেখছি যে অনেক লোক জড়ো হয়েছে। 12:01 এখানে আতশবাজি বা অন্য কোনো ধরনের ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানিনি, কিন্তু আমি বলছিলাম যে পুরান ঢাকা এলাকায় কিন্তু আমরা দেখছিলাম যে সেখানে আতশবাজি ফোটানো হচ্ছে। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁইছে, অর্থাৎ তার 1 মিনিট পরেই কিন্তু 2024 শেষ হয়ে যাবে। 2025 খ্রিস্টাব্দ চলে আসবে এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছে এই টিএসসির
এই চত্বরে তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেমন গেল 2024। সেক্ষেত্রে তারা বলেছেন যে বেশ একটি উত্থান পতনের মধ্যে দিয়ে 2024 সাল অতিবাহিত হয়েছে। সেক্ষেত্রে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
শুরুতেই কিন্তু আমরা দেখছি 2025কে বরণ করে নিলেন রাজধানীবাসী, এবং আমরা সন্ধ্যা থেকেই কিন্তু দেখছিলাম যে পুরান ঢাকার নানান এলাকায় আতশবাজি ফুটছিল এবং সেখানের ছাদে 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 নানান আয়োজনের মাধ্যমে এই নতুন বর্ষকে বরণ করে নিয়েছেন। দেয়ার একটি প্রস্তুতি দেখছিলাম, এবং এই মুহূর্তে আমরা টিএসসিতেও কিন্তু দেখছি যে টিএসসিতে লোকে লোকারণ্য। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এসেছেন, একই সঙ্গে বাইরের যারা রয়েছেন তারাও অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এসেছেন, এবং অনেকেই পরিবার পরিজন সহ এসেই এই নতুন বছরকে বরণ করে নিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছিলাম যে ঠিক 12টা যখন ঘড়ির কাঁটায় যখন 12টা তখনই কিন্তু একটি উল্লাসধ্বনির মাধ্যমে এখানে যারা রয়েছেন তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি থেকেও কিন্তু দেখা যাচ্ছিল যে আশপাশে যেহেতু পুরান ঢাকা এলাকা, সেই পুরান ঢাকায় এলাকাগুলোতে যে আকাশে যে নানান রঙের আতশবাজি ফুটছিল সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এখন পর্যন্ত শব্দ আসছে। আমরা মূলত রাজধানীর পুরান ঢাকার যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ওয়ারি এলাকা, এছাড়া তাঁতিবাজার, বংশাল, এই এলাকাগুলোর প্রতিটি ছাদে ছাদেই কিন্তু তারা নানান রকম আয়োজন রাখে এই নতুন বছরকে বরণ করে নেবার জন্য। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনো ধরনের আতশবাজি বা ফানুস ওড়ানোর একটি নিষেধাজ্ঞা ছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু এবছর দেখেছি ফানুস আকাশে কিছুটা কম উঠেছে, তবে আতশবাজিতে ঢাকার আকাশ বর্ণিল হয়ে উঠেছে। এবং সেই 12টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানীর আকাশ নানান আতশবাজির রঙে বর্ণিল হয়ে আছে। এবং পাশাপাশি রাজধানীর এই টিএসসির চত্বরে কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটিতেও মানুষ এসে জড়ো হচ্ছেন, তারা পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে কিন্তু নতুন বছর উদযাপন করে নিচ্ছেন। এবং টিএসসির এখানে আমরা শিশুদের উপস্থিতি অনেক দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা শৃঙ্খলার মধ্যে নতুন বর্ষকে উদযাপন করতে চেয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেসব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছিলেন, তারা নতুন বছরকে উদযাপন করে অনেকেই আবার কিন্তু হলে ফিরে যাচ্ছেন। এখানে যারা উপস্থিত হয়েছিলেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছিলাম 2025 নিয়ে তাদের প্রত্যাশার কথা। সেক্ষেত্রে সবাই বলেছে যে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ তারা দেখতে চায়, অর্থাৎ 2024 সালের যে উত্থান পতন এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তিত নতুন বাংলাদেশ তারা পেয়েছে, সেই নতুন বাংলাদেশ সে যেন সকল ধরনের সংকট উত্তরণ করে একটি সুন্দর ভবিষ্যতের দিকে যেন বাংলাদেশ এগিয়ে যায়, সেই প্রত্যাশার কথাই কিন্তু জানিয়েছেন অনেকে। সেক্ষেত্রে অনেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছেন, এবং অনেকে বলেছেন যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয়, অর্থাৎ মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে টিএসসির মোড় থেকে অনেকেই কিন্তু তারা হলের দিকে ফিরে যাচ্ছেন, তবে পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তারা মূলত এখন পর্যন্ত রয়েছেন। অন্যদিকে পুরান ঢাকার আকাশে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত আতশবাজি থামেনি, তারা ছাদে নানান রকম আয়োজন রেখেছে এবং একই সঙ্গে তারা আতশবাজি ফুটিয়ে তারা এই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। একই সঙ্গে আমি নতুন বছর উদযাপনের সঙ্গে সঙ্গে নতুন বছর উদযাপন করতে আইন শৃঙ্খলার পরিস্থিতিও একটু জানাতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এই 31st নাইট উদযাপন এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 9টি নির্দেশনা জারি করা হয়েছে, এবং সেই 9টি নির্দেশনার মধ্যে কিন্তু গণজমায়েত করা যাবে না তেমন একটি নির্দেশনা ছিল। এবং একই সঙ্গে বলা হয়েছিল যে রাজধানীর বেশ কয়েকটি সড়ক সেগুলো দিয়েও কিন্তু যান চলাচল এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, গুলশান, বনানী এলাকা এবং যে কূটনৈতিক যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকার নিরাপত্তা জোরদারে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই পুলিশের চেকপোস্ট ছিল, এছাড়া পুলিশের টহল গাড়িও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেসব জায়গায়, অর্থাৎ যেন নির্বিঘ্নে 31st নাইট উদযাপন করা যায় সেজন্য কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু সকল ধরনের ব্যবস্থাই রয়েছে। এবং এই টিএসসির এখানেও কিন্তু আমরা দেখছি যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো রয়েছে সেসব প্রবেশ গেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি প্রক্টোরিয়াল টিমের যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইডি কার্ডধারী শিক্ষার্থী যারা রয়েছেন, এছাড়া জরুরি প্রয়োজনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন তাদের আইডি কার্ড পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং একই অবস্থা আমরা দেখেছি গুলশান বনানীর ক্ষেত্রেও। গুলশান বনানীর সড়কগুলোও কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ এবং বাহিরের পথ যেগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন। আমরা দেখছিলাম যে 12টার ঘড়ির কাঁটাতে যখন 12টা বেজেছে তখনই রাজধানীর পুরান ঢাকা সহ অন্যান্য অনেকগুলো এলাকাতেই কিন্তু আতশবাজির বর্ণিল রঙে দেশের আকাশ কিন্তু আলোকিত হয়েছে। অর্থাৎ নতুন বছরকে আতশবাজির মাধ্যমেই কিন্তু মানুষ স্বাগত জানিয়েছে। এছাড়া অনেক জায়গায় আমরা দেখেছি যে তারা বাসা বাড়িতে বা ছাদে তারা নানা ধরনের আয়োজন রেখেছে এই নতুন বছরকে বরণ করে নিতে। সেক্ষেত্রে পুরান ঢাকার আকাশে কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার আকাশে আতশবাজি উঠছে এবং ফানুস উঠছে। এবং টিএসসির এই জায়গাটিতেও কিন্তু আরও লোক সমাগম ছিল, যদিও ধীরে ধীরে লোক সমাগম কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ নতুন বছরকে উদযাপন করে অনেকেই আবার ফিরে যাচ্ছেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারা হলে ফিরে যাচ্ছেন, এছাড়া যারা এসেছিলেন তারাও কিন্তু বাসার দিকে ফিরে যাচ্ছেন। আমি জানাচ্ছিলাম যে যারা নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম নতুন বছরে তাদের প্রত্যাশা নিয়ে। সেক্ষেত্রে সবাই নতুন বছরে ভালো কিছু চাচ্ছেন, যে দেশ যেন ভালোর দিকে এগিয়ে যায়। তারা কিন্তু বলছেন যে আমরা সবাই ভালোর সঙ্গে আছি, অর্থাৎ পরিবর্তিত বাংলাদেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য কিন্তু তারা সেই প্রত্যাশাটি তারা মূলত এখান থেকে করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে পরিবার পরিজন নিয়েই অনেকে এসেছেন, পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে বের হয়েছেন। অনেকে বলছেন যে যেহেতু একটি 2024-এর যে নানান ধরনের পরিবর্তন বা মানুষের ব্যক্তি জীবনের যে নানান ধরনের সংকট সেটি উত্তরণের প্রত্যাশাই কিন্তু সবাই করছে 2025-এ এসে। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু তারা স্বৈরাচারী সরকারের পতন করেছেন, সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে নতুন বাংলাদেশ যেন, যে সরকার নতুন বাংলাদেশে এসেছে সেই সরকার যেন একটি সুষ্ঠুভাবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যেন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং সকল ধরনের সংকটের উত্তরণ যেন হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা জানিয়েছেন। একই সঙ্গে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা অনেকে বলছেন যে সন্তান যেন সামনের বাংলাদেশে যেন তারা নিরাপদে থাকতে পারেন, সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের কথাও কিন্তু তারা বলেছেন। এছাড়া আমরা দেখছিলাম যে এই টিএসসির এই জায়গাটি ছাড়াও রাজধানীর আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরান ঢাকার বেশ কয়েকটি ছাদে এবং ধানমন্ডি এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকাগুলোতেও কিন্তু নতুন বছরকে বরণ করে নিতে তারা নানান ধরনের আয়োজন রেখেছেন। এবং 5 তারকা যে হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে স্বল্প পরিসরে তারা এই নতুন বছরকে বরণ করে নিতে তারা নানান ধরনের আয়োজন রেখেছেন। সেক্ষেত্রে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে অনেকেই সেসব জায়গায় গিয়েছেন, তারা সেখানে ডিনার সেরেছেন এবং একই সঙ্গে নতুন বছরের যে কাউন্টডাউন সেই কাউন্টডাউনের মাধ্যমেই কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন এবং এই যে উদযাপন রয়েছে সেই উদযাপনটিও কিন্তু তারা করছেন। এবং একই সঙ্গে সবারই একটি কামনা যে নতুন বছর অর্থাৎ 2025 যেন সবার সুখে শান্তিতে কাটে এবং বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায়। এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। নতুন বছরকে বরণ করে নিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে যেন জনমানুষের মেলা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। অপরদিকে ওয়ারি থেকে পুরান ঢাকার আকাশে রঙিন আলোয় যে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছিল আমরা সেটিও কিন্তু দেখছিলাম। এদিকে টাইম জোনে এগিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশ আগেভাগেই নতুন বছর 2025-কে স্বাগত জানিয়েছে। বর্ণিল আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মাধ্যমে দেশে দেশে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়।
বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশও। বিকেলে 2024 সালের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রাম, কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিকেল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঢল নামে দর্শনার্থীদের। পড়ন্ত বিকেলের রক্তিম আভায় রঙিন হয়ে ওঠে সমুদ্রের শান্ত সফেদ ঢেউ। প্রিয় মুহূর্তকে ধারণ করতে অনেকে মুঠোফোনে ক্যামেরাবন্দী হন। হাত নেড়ে বিদায় জানান খ্রিস্টীয় বছর 2024 সালকে। লাল টকবগে সূর্যপতনের মধ্য দিয়ে শুরু হয় 2025 সাল। নতুন বছরকে স্বাগত জানান নানা বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে অনেকে তোলেন সেলফি। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মার্চ ফর ইউনিটির আনুষ্ঠানিকতা। কিন্তু এর আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2টার পর বক্তব্য দেওয়া শুরু করেন কেন্দ্রীয় নেতারা। তারা দাবি করেন, যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেটাই ঘোষণাপত্রে আসবে। সরকারের প্রোক্লেমেশনের ঘোষণা সবার অর্জন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে নেতারা বলেন, আপনাদের আপা আর বিচারের আগে দেশে ফিরতে পারবে না। জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। আগামীর নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। তারাই সংবিধান প্রণয়ন করার দাবি জানান তারা। প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারকে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে না। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। এদিকে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশগ্রহণকালে বাগেরহাটের মোল্লারহাট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্যই পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। হামলার সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত
থাকলেও তাদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আহত শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার সংস্কার এবং দিল্লি সহ আমাদের উপরে যে সকল আগ্রাসনবাদী ফরেন হেজিমনি আছে সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদে সামিল হতে আমাদের বন্ধুরা এসেছিলেন। তাদের উপরে যে হামলা হয়েছে এটা আমরা মনে করি আমাদের এই গণ অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আমরা করছি সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার একটা নাম। আমাদের উপর আক্রমণ করা হয়, ওই যে ছাত্র ধর মার মার এই শব্দটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করা হয় এবং এরপর হতাশাজনক ভাবে সেখানকার প্রশাসন অর্থাৎ পুলিশ খুবই নির্বিকার ভূমিকা পালন করছিল। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার সঙ্গে ঐকমত্য জানিয়েছে এবি পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ঘোষণাপত্র আমাদের থাকা দরকার যে এই আন্দোলনে আমাদের লক্ষ্য কী ছিল, আমাদের কি করা দরকার এবং কোন কোন বিষয়ে আমরা ঐকমত্যে আছি, এই জিনিসগুলো স্পষ্ট করা দরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই ঐক্যবদ্ধতার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। ছাত্ররা পরে বিএনপির সাথে এই মিটিংটা করেছে, তো ঘোষণা দেওয়ার আগেই তো বিএনপির সাথে মিটিংটা করা যেত, বা ঘোষণা দেওয়ার আগেই তো সব রাজনৈতিক দলকে সাথে আলাপ করে বলা যেত যে আমরা 2024 সালের মধ্যেই এরকম একটা জাতীয় সনদ আমরা ঘোষণা করতে চাই। বাতিল নয় বরং সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়াও তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযুদ্ধকে আমাদের অস্বীকারের সুযোগ নেই, কারণ আমাদের জন্মই হয়েছে এর মাধ্যমে এবং পরবর্তী ধাপগুলো বিকাশের পথকে সুগম করেছে। এছাড়াও তিনি বলেন, 72-এর সংবিধান এখন আর বলার সুযোগ নেই, কারণ এখন পর্যন্ত এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে। সরকারিভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের দুটি অংশ বিভক্তি ভুলে একসাথে কাজ করার ঘোষণা দেয়। আমরা দেশ স্বাধীনের পরপর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 71-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71-এ আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে 71-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন নির্বাচন প্রধান কমিশনার এম নাসির উদ্দিন। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। এরা কিন্তু স্থানীয় সরকারের কথা, নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর দাবি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে দীর্ঘ 15 বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল ইসলামী ছাত্র শিবির। সকাল 9টায় আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসায় নিহত শিবির কর্মীর পিতা সম্মেলন উদ্বোধন করেন। দীর্ঘদিন গুম থেকে ফিরে আসা নেতাকর্মীরাও তাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনও ফিরে আসেননি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটু দমে যায়নি শিবির, বরং 24-এর
গণ অভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হবার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে অংশ নেয় ৬৫০০ সদস্যের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। যেভাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দ্বারে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের হুঙ্কারের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ রয়েছে। এছাড়া সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সবাইকে উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে পুলিশি ও বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। নির্বাচনের আগে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আইন শৃঙ্খলার উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে চরমোনাই মাদ্রাসা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সংস্কারগুলো দ্রুত চলছে, এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আপনাদের সহযোগিতা চাই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য। আসলে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এগুলো করার পরে তারা যৌক্তিক সময়, অল্প সময়ের মধ্যে জাতীয় একটা নির্বাচন সুন্দর পরিবেশ তৈরি করবে, এইটা আমাদের দাবি ছিল। সে লক্ষ্যেই আমরা ওই দাবিতে এখনও একমতই আছি। বিদ্যুতের দুর্বল সংযোগ থেকে সচিবালয়ে আগুন লেগেছিল। বিস্ফোরকের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তথ্য জানান কমিটি প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ভবনের নকশা ও বাতাসের গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটি জানিয়েছে নথিপত্রের কক্ষে আগুন লাগেনি, এ কারণে তেমন কোনো নথিপত্র নষ্টও হয়নি। এরপরও অধিকতর তদন্তের জন্য কিছু আলামত ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ভবন দ্রুতই সংস্কার করা হবে জানান কমিটি প্রধান। এছাড়া সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে অগ্নি নিরাপত্তার সুপারিশ দিতে বিশেষজ্ঞ তদন্ত টিমকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের দুপাশে আগুন লাগে, এতে 8ম ও 9ম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 8 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে 30টা দিন যাওয়া, আপাত দৃষ্টিতে 2টা দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে
দুদিকে প্রবাহিত হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। বেলা 11:30টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রণয় কুমার ভার্মা। এ সময় দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর ইউনূস। ভারতীয় হাইকমিশনে শোক বয়ে শোক বার্তাও লেখেন তিনি। পরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন ডক্টর ইউনূস। তার দীর্ঘদিনের বন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং বড় ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানাতে সকালে বারিধারায় মার্কিন দূতাবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলিং। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসে খোলা শোক বয়ে শোক বার্তা লেখেন প্রধান উপদেষ্টা। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। এ সময় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য জিমি কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গত রবিবার জর্জিয়ায় প্লেইন্স শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমি কার্টার। ফিলিপাইনের একটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকায় নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইনলেট সকালে বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান। এ সময় রাষ্ট্রপতি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া $81 মিলিয়ন মধ্যে $15 মিলিয়ন উদ্ধারের সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান এবং বাকি $66 মিলিয়ন দ্রুত দেশে ফিরে আনতে ফিলিপাইনের সহযোগিতা চান। বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ঔষধ, মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজ ও বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান। বাণিজ্য মেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে আগামী ফেব্রুয়ারিতেই বিশেষ ছাড় ও প্রয়োজনীয় নীতি প্রণয়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এবারের বাণিজ্য মেলায় জুলাই ও 36 নামে 2টি চত্বর রাখা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক এবং লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন করে আমাদের যে ঢাকার বাসীর যে একটা নাগরিক চাহিদা, এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে। ব্যবসায়িক ইনক্লুশন মানে সংযুক্তি এবং অন্তর্ভুক্তি করাটাই হবে আমার মূল কাজ। 50% ডিসকাউন্টে আমরা উবারের সার্ভিস, উবারের সাথে একটা এমওইউ সাইন করব। দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি $1 কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি 2025 মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। কক্সবাজারের টেকনাফ 2 দফায় অপহরণ হওয়া 27 জনের মধ্যে 18 জন উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনও নিখোঁজ রয়েছেন 9 জন।
বিকেল 5টার দিকে টেকনাফের লীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে পুলিশ, র্যাব, এপিবিএনের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। অপহরণ হওয়া বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলছে প্রশাসন। এর আগে সোমবার বনকর্মী সহ 19 জনকে অপহরণ করে প্রত্যেকের জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tvn, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon।